আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ব্যাকেলাইট রিঅ্যাকশন। তো ব্যাকেলাইট রিঅ্যাকশন জানার আগে আমাদের জানতে হবে ব্যাকেলাইট কী জিনিস। তো ব্যাকেলাইট হচ্ছে এক ধরনের পলিমার যা মেইনলি ফর্ম হয় ফেনল আর ফর্মালডিহাইড থেকে। ঠিক আছে? তো এই ব্যাকেলাইট রিঅ্যাকশনটা একই সাথে পলিমারাইজেশন রিঅ্যাকশন, কেননা এটা একটা পলিমার তৈরি হয় কিসের মাধ্যমে? একাধিক মনোমার যুক্ত হওয়ার মাধ্যমে কি পলিমার গঠিত হয়, এবং এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশন। এটা তো অবশ্যই। এবং এই রিঅ্যাকশনটাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে কনডেনসেশন রিঅ্যাকশন। কনডেনসেশন রিঅ্যাকশন কেন বলা হচ্ছে তার আগে আমাদের জানতে হবে যে কনডেনসেশন রিঅ্যাকশনটা কি। তো কনডেনসেশন রিঅ্যাকশন হচ্ছে সেই রিঅ্যাকশন যেখানে দুই বা ততোধিক ছোট মলিকুল যুক্ত হয়ে বড় একটা মলিকুল তৈরি করে। দুই বা ততোধিক কি ছোট মলিকুল যুক্ত হয়ে একটা বড় মলিকুল তৈরি করে, এবং সাথে সাথে কি একটা ছোট একটা যৌগকে সে বের করে দেবে। যেমন এ আর বি যুক্ত হয়ে তৈরি হচ্ছে এবি, এবং HCl বা পানি বা এই টাইপের কোনো একটা কি যৌগ সে বের করে দিবে। ঠিক আছে? তো এই রিঅ্যাকশনটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি কম্বিনেশন আর এলিমিনেশন দিয়ে। কম্বিনেশন বলতে এখানে দুই বা ততোধিক ছোট মলিকুল যুক্ত হয়ে যে বড় মলিকুল তৈরি হচ্ছে এটাকে বলতে পারি কম্বিনেশন, আর যে একটা যৌগ বের হয়ে যাচ্ছে এটাকে বলতে পারি কি এলিমিনেশন। ঠিক আছে? তো কম্বিনেশন আর এলিমিনেশনের একটা সমন্বয়ের মাধ্যমে কি এই সমন্বয়কে বলা হচ্ছে কনডেনসেশন রিঅ্যাকশন। ঠিক আছে? তো এরপরে এখানে একটা কথা এখানে লেখা আছে, যেটা থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোসেটিং প্লাস্টিকটা কী জিনিস সেটা আগে জানতে হবে। তো থার্মোসেটিং প্লাস্টিক জানার আগে আমাদের বুঝতে হবে যে প্লাস্টিক কী জিনিস। তো প্লাস্টিক হচ্ছে এক ধরনের পলিমার। প্লাস্টিক কি এক ধরনের পলিমার যার একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? প্লাস্টিককে তুমি তাপ বা চাপ দিয়ে ইচ্ছা মতন আকার আকৃতি দিতে পারবা। তাপ বা চাপ দিয়ে কি তুমি তোমার ইচ্ছা মতন আকার আকৃতি দিতে পারবা। ঠিক আছে? দেখো, সেম প্লাস্টিক একবার বোতলে ইউজ হচ্ছে, হ্যাঁ, এক এক সময় এক এক জিনিস ইউজ হচ্ছে, সব জায়গায় কিন্তু সেম প্লাস্টিক, বাট জাস্ট আকার চেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের পলিমারকে তুমি তাপ বা চাপ দিয়ে ইচ্ছা মতন আকার দিতে পারবা। যেহেতু তুমি তাপ বা চাপ দিয়ে ইচ্ছা মতন আকার দিতে পারবা, তাই এই ধরনের পলিমারকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্লাস্টিক। ঠিক আছে? তো প্লাস্টিক দুই ধরনের, সেটা থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেটিং প্লাস্টিক। ঠিক আছে? তো থার্মোপ্লাস্টিক কারা আর থার্মোসেটিং প্লাস্টিক কারা? থার্মোপ্লাস্টিক এমন প্লাস্টিক যাদেরকে তুমি বারবার গলাইতে পারবা। ধরো সলিড অবস্থায় আছে, তুমি তারে তাপ দিছো, সে লিকুইড হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কি সে গলে গেল, এখন তুমি এই লিকুইডটারে আবার নতুন একটা আকৃতি দিতে পারবা। মানে বুঝতে পারছো? ধরো শুরুতে তুমি প্লাস্টিকটা দিয়ে তুমি কি করছো, একটা গোলাকার একটা বস্তু বানাইছো, আবার তুমি এই গোলাকার বস্তুটা তাপ দিছো, গলে গেছে, দেন তুমি একটা আয়তাকার একটা বস্তু বানাইলা ওই সেম প্লাস্টিক দিয়েই। বুঝতে পারছো? এই ধরনের প্লাস্টিককে বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক, যেই প্লাস্টিকগুলো বারবার গলানো সম্ভব এবং প্রত্যেকবার তোমার ইচ্ছা মতন আকার দেওয়া সম্ভব। হ্যাঁ, আর থার্মোসেটিং প্লাস্টিকটা এমন প্লাস্টিক যাদেরকে একবার সলিড বানায় ফেলাইলে পরবর্তীতে আর সলিড বানানো সম্ভব না। তো প্লাস্টিক যখন তুমি বানাও একদম শুরুতে যখন অনেকগুলো মনোমার যুক্ত করে তুমি কি বানাও, একটা পলিমার বানাও, যাকে আমরা বলতেছি প্লাস্টিক। এই প্লাস্টিক কিন্তু শুরুতে তরল অবস্থায় থাকে। ঠিক আছে? তো থার্মোসেটিং প্লাস্টিকের ক্ষেত্রে এই যে তরল অবস্থায় আছে না, এই তরল অবস্থায় থাকা অবস্থায় তুমি তারে ধরো একটা আকার দিছো, আকার দেওয়ার পরে তুমি তারে তরল থেকে সলিড বানাইছো। এখন এই যে তুমি তরল থেকে সলিড বানাইলা, তুমি কিন্তু এই প্লাস্টিকটা যদি থার্মোসেটিং প্লাস্টিক হয়, তুমি তারে আর গলাইতে পারবে না। ঠিক আছে? এখানে তো কী লিখছি, যে তৈরির সময় তরল অবস্থায় থাকে। প্লাস্টিক তৈরির সময় সবসময় কি তরল অবস্থায় থাকে। এই একটি সুযোগ ইচ্ছা মতো আকার দেওয়ার, এই একটাই সুযোগ ইচ্ছা মতন আকার দেওয়ার। ঠিক আছে? একবার যদি তুমি সলিড বানায় ফেলাও, একবার যদি সলিড হয়ে গেলে আর গলানো সম্ভব না। তাহলে তাপ দিলে কি হয়, তাই না? থার্মোসেটিং প্লাস্টিককে তাপ দিলে যদি নাই গলে, তাহলে হয়টা কি? থার্মোসেটিং প্লাস্টিককে সলিড হবার পর যদি তুমি তাপ দাও, তাহলে সেটা কাঠের মতন কালো হবে অথবা ছাই হয়ে যাবে, কিন্তু কখনো গলবে না। কাঠকে যখন তুমি তাপ দাও, তখন কাঠ কি গলা যায়?
কাঠ কিন্তু গলে না, কাঠ কী হয়, কালো হয় অথবা ছাই হয়ে যায়, ঠিক আছে। তো থার্মোসেটিং প্লাস্টিক ঠিক সেম। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে সব পলিমারই কিন্তু প্লাস্টিক না, সব পলিমারই কিন্তু প্লাস্টিক না। যেমন ডিএনএ, প্রোটিন, এদের কিন্তু এই বৈশিষ্ট্যটা নাই যে তুমি তারে তাপ দিছো, তাপ দেওয়ার পরে তুমি আবার একটা নতুন আকার দিছো, গলায় ফেলাইছো, তাপ দিছো, আবার নতুন একটা আকার দিছো, আকৃতি দিছো, এরকম কিন্তু এদের ক্ষেত্রে পসিবল না। সো এরা কিন্তু পলিমার কিন্তু প্লাস্টিক না, বোঝা গেছে তো। সব প্লাস্টিকই পলিমার, কিন্তু সব পলিমার প্লাস্টিক না, আশা করি বোঝা গেছে। তো এরপরে আসা হচ্ছে ব্যাকেলাইট রিঅ্যাকশনে। তো ব্যাকেলাইট রিঅ্যাকশন হচ্ছে ফেনল আর ফর্মালডিহাইড যুক্ত হয়ে ফার্স্টে হচ্ছে অর্থো হাইড্রোক্সি মিথাইল ফেনল তৈরি হচ্ছে, এরপরে আর প্যারাহাইড্রোক্সি মিথাইল ফেনল তৈরি হচ্ছে। এর পরবর্তীতে এদের সাথে আরও অনেক ফর্মালডিহাইড, আরও অনেক ফেনল যুক্ত হয়ে কী হচ্ছে, একটা ব্যাকেলাইট ফর্ম হচ্ছে। আচ্ছা, তো শুরুতে হচ্ছে ফেনল। ফেনলের বৈশিষ্ট্য কি? ফেনলের বৈশিষ্ট্য হচ্ছে ফেনলে কি লুজলি বন্ডেড পাই ইলেকট্রন আছে। ফেনলের যে বেনজিন রিং সেখানে কি আছে, লুজলি বন্ডেড পাই ইলেকট্রন আছে। এই পাই ইলেকট্রনগুলো কি এই ফেনল হচ্ছে ডোনেট করতে পারে। আর ফেনল গ্রুপের যে ওএইচ গ্রুপ, এই ওএইচ গ্রুপটা অর্থো প্যারা ডিটেক্টর, তাই না? সো নতুন কোনো মূলক যদি এই বেনজিন রিংয়ে অ্যাড হয় তাহলে বেনজিন রিংয়ের ঠিক কোন পজিশনে অ্যাড হবে, অর্থ অথবা প্যারা পজিশনে অ্যাড হবে। তো অর্থ আর প্যারা পজিশন কোনগুলা আছে? প্যারা পজিশন, অর্থ পজিশন আর মেটা পজিশন। সো এই পজিশনগুলোতে কি নতুন কোনো যৌগমূলক আসলে অ্যাড হবে, ঠিক আছে। তো এরপর আমাদের কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে, ফর্মালডিহাইড আছে। তো এই ফর্মালডিহাইডের অক্সিজেন হচ্ছে, এই অক্সিজেনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। এগুলো লেখা দিলাম না, মোর ইলেকট্রোনেগেটিভ সেহেতু পাই বন্ডের যেই ইলেকট্রনগুলো সে হচ্ছে কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে। তো আকর্ষণ যদি করে তাহলে ও হবে ডেল নেগেটিভ আর ও হবে কি ডেল পজিটিভ, তাই না? তো যেহেতু হচ্ছে ডেল পজিটিভ, তার মানে কি ওর ইলেকট্রন দরকার। তো ইলেকট্রন দরকার হলে ইলেকট্রন দেওয়ার মতন কে আছে, এই যে পাই ইলেকট্রনগুলো আছে। তো এই পাই ইলেকট্রনগুলার যে কোনো একটা পাই ইলেকট্রন কী করবে, এই কার্বনকে অ্যাটাক দিবে, ঠিক আছে। সবসময় অ্যাটাকের চিহ্নটা কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইভাবে কিন্তু না, এইভাবে কিন্তু না, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে দিতে হবে, এখানে দিতে হবে। আর এখানে হচ্ছে ও হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে, হচ্ছে কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তো কার্বনকে যদি অ্যাটাক দেয় তার মানে কি, তার মানে হচ্ছে কার্বনের সাথে এই ফেনল একটা বন্ড ক্রিয়েট করলো। তো বন্ড যদি ক্রিয়েট করে তো কার্বনের বন্ড হয়ে যায় কয়টা, 5টা। তো কার্বন তার 5টা বন্ড তৈরি করতে পারে না, তো সে কী করবে, এই বন্ডটাকে ছেড়ে দিবে, একটা বন্ড ছেড়ে দিবে, ঠিক আছে। ছাইরা দেয়, একটা জিনিস খেয়াল করো তো, এই যে পাই বন্ডটা না, এই পাই বন্ডের মধ্যে 2টা ইলেকট্রন ছিল। 2টা ইলেকট্রনের মধ্যে এটা ছিল কার, অক্সিজেনের, এটা ছিল কার, কার্বনের। তো কার্বন তো 2টা ইলেকট্রনে ছেড়ে দিছে, তার নিজেরটাও ছেড়ে দিছে, অক্সিজেনেরটাও কি দিয়ে দিছে। তাহলে অক্সিজেনের তো একটা ছিল, ফাইন। আর তার কিন্তু এই অক্সিজেনের কিন্তু আরেকটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, কার্বনের যে ইলেকট্রন ছিল সেটাও কিন্তু অক্সিজেন পেয়ে গেছে। তাহলে এখন অক্সিজেনের কি একটা ইলেকট্রন বেশি না, যেহেতু একটা ইলেকট্রন বেশি তাহলে অক্সিজেন হবে কি নেগেটিভ, ঠিক আছে। অক্সিজেনের ফর্মাল চার্জ হবে কি নেগেটিভ। তো এই 2টা পাই বন্ড আগের মতোই আছে। এখন কার্বন, এই যে কার্বনটা অ্যাড হবে কোথায়, এখানে না এখানে, বলো। যেহেতু ফেনলের ওএইচ গ্রুপ একটা কি অর্থো প্যারা ডিটেক্টর, তাহলে সেটা কি এইখানে অ্যাড হবে, অর্থ পজিশনে অ্যাড হবে। অ্যাড হইল ও মাইনাস এইচ, আর ও হয়ে গেল কি প্লাস, কারণ এই কার্বনে একটা ইলেকট্রন এখন কম পড়ে গেছে, তাই না? এই কার্বনে একটা ইলেকট্রন কি কম পড়ে গেছে, কারণ এইখানে যে 2টা ইলেকট্রন ছিল, একটা এই কার্বনের ছিল ইলেকট্রন, একটা ছিল এই কার্বনের, তাই না? এখানে যে 2টা ইলেকট্রন ছিল, তো এই কার্বনটা কি করছে, এই 2টা ইলেকট্রনই নিয়ে এই কার্বনের সাথে কি করছে, বন্ড ক্রিয়েট করছে। তো এই কার্বনের কি এখন নিজের ইলেকট্রনটাও নাই, আবার ওই কার্বন যে শেয়ার করছিল ওই ইলেকট্রনটাও নাই। তো নিজেরটা যেহেতু নাই সেহেতু কি আর এখন ফর্মাল চার্জ পজিটিভ, তার একটা ইলেকট্রন কম আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন বেনজিনের অ্যারোমেটিসিটি কিন্তু কি নষ্ট হয়ে গেছে। তো বেনজিনের অ্যারোমেটিসিটি রক্ষা করতে গেলে কি করতে হবে, এখানে আর একটা পাই বন্ড লাগবে, তাই না? সো এই স্যাক্রিফাইসটা কে করবে, দেখো
এইখানে একটা হাইড্রোজেন আছে, আমরা জানি না যে এখানে সবার মধ্যে কি হাইড্রোজেন আছে, তাই না? তো এই হাইড্রোজেনটা হচ্ছে বের হয়ে যাবে, বের হয়ে গেলে এই বন্ডটা হচ্ছে কি এখানে চলে আসবে না, এই ইলেকট্রনগুলো কি এখানে চলে আসবে। চলে আসে তাহলে মানে হচ্ছে এই হাইড্রোজেনটা হচ্ছে H+ আকারে বের হয়ে গেছে। কি আকারে বের হয়ে গেছে? H+ আকারে বের হয়েছে। ও কিন্তু কোনো ইলেকট্রন নিয়েই যায় নাই, ও দুইটা ইলেকট্রনে কি করছে দিয়ে গেছে। তো এই দুইটা ইলেকট্রন কি এখানে পাই বন্ড আকারে বসে যাবে, ঠিক আছে? তো তাহলে কি হইল? তাহলে হইল হচ্ছে OH C। এখন এই যে ও নেগেটিভ না, যে H+টাকে এই ফেনলটা ছেড়ে দিছে, এই H+টা সে গ্রহণ করবে। তো গ্রহণ করলে কি হয় দেখো, অর্থ পজিশন অ্যাড হয়েছে। কে অ্যাড হয়েছে? হাইড্রক্সিল গ্রুপ, এর জন্য হাইড্রক্সি। এই যে মিথাইল গ্রুপ, এর জন্য মিথাইল। আর এই পুরোটা কি ফেনল, এই হচ্ছে অর্থ হাইড্রক্সি মিথাইল ফেনল। একইভাবে যদি যদি এই দেখো, যদি এই পাই বন্ডটা কার্বনকে অ্যাটাক দিত, ঠিক আছে, এই পাই বন্ডটা যদি কার্বনকে অ্যাটাক দিত তাহলে কি হইতো? প্যারা হাইড্রক্সি মিথাইল ফেনল, বুঝছো? যদি এই বন্ড আর এই বন্ড অ্যাটাক দেয় তাহলে হবে হচ্ছে অর্থ, আর যদি এই বন্ড অ্যাটাক দেয় তাহলে হবে হচ্ছে প্যারা, ঠিক আছে? একইভাবে আমরা বলতে পারি, একইভাবে সিমিলারলি, দ্বারা আমি এখানে আর এটা দেখাই দিলাম না। সিমিলারলি যদি এখানে এরকম হয়, যদি এই বন্ডটা কার্বনকে অ্যাটাক দেয় তাহলে আলটিমেটলি কি ক্রিয়েট হবে? ক্রিয়েট হবে হচ্ছে CH2OH, ঠিক আছে? তো এখানে কি ছিল? ও অ্যাটাক দিছিল, তাই না? ঠিক আছে। তো এখন আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে আর প্যারা কম্পাউন্ড আছে, তাই না? অর্থ কম্পাউন্ড আছে, প্যারা কম্পাউন্ড আছে, ঠিক আছে? তো এরা যদি এদের সাথে যদি আরও n সংখ্যক HCHO এবং আরও n সংখ্যক ফেনল অ্যাড হয়, তো দেখো তো এইখানে যদি n সংখ্যক HCHO আর n সংখ্যক ফেনল অ্যাড হয়, এরা তো অ্যাড হয় আবারও আলটিমেটলি এদেরকেই তৈরি করবে, তাই না? বুঝতেছো তো? এদেরকেই তৈরি করবে। তো আলটিমেটলি বলতে পারি আমরা n সংখ্যক অর্থ আর n সংখ্যক এই প্যারা কম্পাউন্ড ফর্ম করবে, ঠিক আছে? তো n সংখ্যক এই প্যারা আর অর্থ আর প্যারা কম্পাউন্ড মিলে কি তৈরি করবে? ব্যাকেলাইট তৈরি করবে, তাই না? সো তারা কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে সেটা আমরা একটু দেখি, তাই না? এরা কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে সেটা আমরা একটু দেখি। তো দেখো ব্যাকেলাইট তৈরি কিভাবে হচ্ছে, আর কনডেনসেশন রিঅ্যাকশন এটা কিসের জন্য, কেন এটাকে কনডেনসেশন রিঅ্যাকশন বলা হচ্ছে সেটা এখন তোমরা বুঝতে পারবা। তো চলো আমরা এখানে CH2OH অর্থ কম্পাউন্ডটা নিলাম, ঠিক আছে? 3টা অর্থ কম্পাউন্ড নিলাম। আচ্ছা, তো এইখানে দেখো, এখানে তো একটা H আছে, তাই না? এখানে যেন কি হবে? এখানে হচ্ছে এই H আর OH বের হয়ে যাবে, পানি আকারে বের হয়ে যাবে। দেখছো H আর OH পানি আকারে বের হয়ে যাচ্ছে মানে কি? H আর OH পানি আকারে বের হয়ে যাচ্ছে মানে এখানে একটা ছোট মলিকিউল বের হয়ে যাচ্ছে। তো কনডেনসেশন রিঅ্যাকশনের কি একটা শর্ত এখানে পূরণ হয়েছে। তো দেখো তো বের হওয়ার পরে কি এদের মধ্যে মিথাইল ব্রিজ তৈরি হবে, মিথাইল ব্রিজ তৈরি হবে, তাই না? দেখছো মিথাইল ব্রিজ তৈরি হয়েছে এবং একটা বড় মলিকিউল তৈরি হয়েছে, দেখছো? এর জন্য এই ব্যাকেলাইটকে বলা হচ্ছে, বা ব্যাকেলাইট রিঅ্যাকশনকে বলা হচ্ছে কি কনডেনসেশন রিঅ্যাকশন। তো এখানে দেখো এদিকে কিন্তু আরও অনেক মলিকিউল থাকতে পারতো, তাই না? এর জন্য আমরা এখানে বাঁকা একটা চিহ্ন দেখাই দিলাম, এদিকে কিন্তু আরও অনেক মলিকিউল থাকবে। সো সেইমভাবে CH2 ব্রিজ দিয়ে কি মলিকিউলগুলো যুক্ত হবে, ক্লিয়ার? তো ধরো এইখানে
এখানে প্যারামলিকিউল আছে, কিছু প্যারামলিকিউল আছে, ঠিক আছে। তো দেখো তো এই প্যারামলিকিউলগুলো কী করবে, এই যে এখানেও হাইড্রোজেন আছে না, এখানেও হাইড্রোজেন আছে না, এখানেও হাইড্রোজেন আছে না, এই OH আর হাইড্রোজেন কি H2 আকারে বের হয়ে যাবে, তাই না? এই এরা কি H2 আকারে বের হয়ে যাবে, এই OH আর H কি H2 আকারে বের হয়ে যাবে। যদি বের হয়ে যায় তাহলে এখানে কি হবে, এখানে আবার হচ্ছে মিথাইল ব্রিজ তৈরি হবে, দেখছো মিথাইল ব্রিজ তৈরি হবে। আবার এখানে একটা জিনিস খেয়াল করো তো, এই যেহেতু এখানে ফেনল আছে, ফেনলের OH আছে, তো CH2 কিন্তু এখানেও অ্যাড হইতে পারে, CH2H কিন্তু এখানেও অ্যাড হইতে পারে, তাই না? CH2H কিন্তু এখানেও অ্যাড হইতে পারে, CH2H কিন্তু এখানেও অ্যাড হইতে পারে, কারণ অর্থ পজিশনেও কি মূলক বসতে পারে, অবশ্যই বসতে পারে। আর আমরা এখানে কিন্তু N সংখ্যক ফর্মালডিহাইড আর N সংখ্যক ফেনল ইউজ করছি, সো CH2OH বসতেই পারে। তো CH2OH যদি বসে, সেমভাবে আবার কি এখানে আবার ব্রিজ তৈরি করবে, আবার কি করবে ব্রিজ তৈরি করবে। সো এখানে আমরা যেহেতু আরও ব্রিজ তৈরি করতে পারে, তাহলে আমরা এখানে কি ভাঙা চিহ্ন দিয়ে দেখাই দিলাম। তো এখানে ব্রিজ তৈরি করলে কি OH আর এখানকার H মিলে পানি হয়ে বের হয়ে যাবে। তো এখানে কী হবে, আবার CH2, আবার এখানে কী হবে, আবার CH2, ঠিক আছে। তো এইভাবে কি এদিকে চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকে চলতে থাকবে। এর জন্য আমরা কি ভাঙা চিহ্ন দিয়ে দেখাই দিছি। তো এইটা হচ্ছে মেনলি ব্যাকেলাইট, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি ব্যাকেলাইট। তো দেখছো CH2 ব্রিজ দ্বারা কি মলিকিউলগুলো একে অপরের সাথে যুক্ত। তো এই তো ব্যাকেলাইট রিয়াকশন। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।